আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার প্রাণপ্রিয় সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার লাইভ ক্লাসের সঙ্গে যারা আছেন, আমার ফেসবুকের সকল বন্ধুদের PECE অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা জানো, 30 তারিখ থেকে তোমাদের যে স্বাভাবিক পাঠদান কার্যক্রম ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। আজকে থেকে তোমাদের বিশেষ পাঠদান চলবে। সেই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের ক্লাসে উপস্থিত হয়েছি, প্রথম ক্লাস। এখন তোমাদের PECE অনলাইন স্কুল থেকে এই যে এ পর্যন্ত যে তোমরা ক্লাস করেছো তার উপর তোমাদের একটা মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতি স্বরূপ আমি আজকে তোমাদের ক্লাস নিয়ে এসেছি। ক্লাস শুরু করার আগে আমি আজকে আবার আমার পরিচয়টা দিয়ে নেই, যদিও তোমরা আমার পরিচয়টা জানো। আমি মোসাম্মদ হোসনেহারা, সহকারী শিক্ষক, মাজিরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজাহানপুর, বগুড়া। বন্ধুরা, তোমরা জানো PECE-তে শুধু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাস হয়। আমি পঞ্চম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য আমি গণিত বিষয়ে পাঠদান করে থাকি। চলো বন্ধুরা, সেই ক্লাস শুরু করার আগে আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো। শুনবে তোমরা একটা গল্প? তাহলে চলো আমি তোমাদের জন্য আজকে একটা গল্প বলবো। মাধ্যমিক পাশ করার পর, মাধ্যমিক বলতে SSC পাশ করার পর 10 জন বন্ধু মিলে একটা হোটেলে খেতে গেছে। তারা যে 10 জন বন্ধু বসা নিয়ে খুব ঝামেলা করছে, বলছে আমি এখানে বসবো না, এখানে অন্ধকার, এখানে অন্ধকার, এরকম করে খুবই ঝামেলা করছে। সেই হোটেল মালিক অর্থাৎ হোটেলের কর্তৃপক্ষ যিনি ছিলেন, হোটেল কর্তৃপক্ষ যিনি ছিলেন তিনি তাদের সেই কার্যক্রমগুলো দেখছিল দূর থেকে। দেখার পর তিনি সেই শিক্ষার্থী বন্ধুদের কাছে যেয়ে বলল, হাসি মুখেই বলল যে তোমরা আজকে যে যেখানে বসেছো সেখানেই বসো। এরপরে তোমরা 10 বন্ধু 10 জন মিলে যত রকমভাবে বসা যায় প্রত্যেক দিন সেই রকমভাবে বসবে। যেদিন তোমাদের বসা শেষ হয়ে যাবে, 10 রকম তোমরা 10 জন বন্ধু যত রকম নিয়মে বসতে পারবা, যেদিন তোমাদের এই নিয়মে বসা শেষ হয়ে যাবে সেদিন থেকে তোমাদের এই হোটেলে খাবার একদম ফ্রি করে দেব। 10 বন্ধু তো মহা খুশি হোটেল মালিকের কথা শুনে। তখন তারা চিন্তা করলো, বেশ ভালোই তো তাহলে মজা, আমরা তাহলে আজকে যে যেরকম বসেছি বসবো, আগামীকাল থেকে আমরা নতুন করে 10 জন বন্ধু যত রকমভাবে বসা যায় আগামী দিন থেকে আমরা ট্রাই করব। তারপরে তারা মাঝে মধ্যেই সেই হোটেলে খেতে যায় এবং এর মধ্যে 10 জন বন্ধুর মধ্যে কয়েকজন বন্ধু কি করে, একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে যায় বিজ্ঞান বিভাগে। বিজ্ঞান বলতে তোমরা জানো সায়েন্স গ্রুপে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর তারা দেখে সমবায় এবং বিন্যাসের যখন ক্লাস শুরু করে তখন তারা সেই ক্লাসটা দেখে উপভোগ করতে থাকে। ক্লাস শুরু করার পর তারা যখন দেখলো সমবায় এবং বিন্যাসের পরে, তখন তারা দেখলো যে বিন্যাসটা কেমন করে হয়। আমি তোমাদের একটা দেখো সংখ্যা দেখাচ্ছি, 10কে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10। 10-এর অর্থাৎ 10 ফ্যাক্টোরিয়াল 10কে কত রকমভাবে বিন্যাস করা যায়, তাই তখন তারা কয়েকজন বন্ধু শিখতে পারলো এই ফ্যাক্টোরিয়াল 10কে 10 রকমভাবে বিন্যাস করা যায়। এই যে এই গুণফলটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10। তখন তারা গুণ করে দেখলো যে এটা কত হয়, এই 10 কত হয়। তখন দেখো, প্রথমে যদি আমরা 1 আর 2 গুণ করি কত হবে বলো তো? 1 আর 2 গুণ করলে হয় 2 2। তারপরে বাকিটা আমি তোমাদের ভেঙে ভেঙে গুণ করে দেখাচ্ছি। এই পর্যন্ত ঠিকই থাকবে। এখন 2 আর 3 যদি আমি গুণ করি কত হবে? 3 2 6। 3 2 হবে 6। 2 আর 3 গুণ করলে হয় 6। বাকি যা আছে তাই থাকবে। এরপরে চলো বন্ধুরা আমরা 6 আর 4 গুণ করি, তাহলে কত হয় আমরা একটু দেখে নিই। দেখো, 6 আর 4 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 4 আর 6 24 হলো। এরপরে বাকিটা আমি গুণ আকারে লিখলাম, আমি তোমাদের ভেঙে ভেঙে গুণ করে দেখাচ্ছি। এখন যদি আমরা 24কে 5 দিয়ে গুণ করি কত হবে বলো তো বন্ধুরা? হ্যাঁ, 5 আর 4 গুণ করলে হয় 4 5 20। 20 0, হাতে থাকে 2। 5 2 10 আর 2 হয় 12। অর্থাৎ 5 আর 24 গুণ করলে হয় 120। গুণন আমি বাকিটা রেখে দিলাম। এখন আবার 120কে 6 দিয়ে গুণ করি। যেহেতু আমরা এত বড় একটা গুণ মুখে মুখে করতে পারবো না, তাই আমি তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি। প্রথমে 6 দিয়ে আমি 0কে গুণ করলাম, কত হবে? 6 দিয়ে 0কে গুণ করলে হয় 0। 6 দিয়ে
2কে গুণ করলে কত হয়? 6 2 12, 12 2, হাতে থাকে কত? 1, 6কে 6 আর 1-এ 7, অর্থাৎ 120কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 720, গুণন আমি বাকিটা রেখে দিলাম। এরপরে 720কে আমি 7 দিয়ে গুণ করব। তাহলে চলো বন্ধুরা আমরা 7 দিয়ে গুণ করি। প্রথমে যদি আমি 7 দিয়ে 0কে গুণ করি কত হয়? 7 আর 0 গুণ করলে হয় 0, 7 2 14, 14 4, হাতে থাকবে কত? 1, 7 7 49, 49 সাথে সাথে যদি আমি 1 যোগ করি কত হবে? 50, বাকিটা আমি রেখে দিলাম। এখন দেখো এটাকে আমি গুণ করি। চলো গুণফল কত হয় দেখে নিই। 8 দিয়ে প্রথমে যদি আমি 0কে গুণ করি কত হবে? 0, 8 দিয়ে 24কে গুণ করলে 4কে গুণ করলে কত হয়? 4 8 32, 32-এ 2, হাতে থাকে 3, 8 দিয়ে 0 গুণ করলে হয় 0, 3 যোগ করলে হবে 3, 8 আর 5 গুণ করলে কত হয়? 5 8 40, এখন আমাদের এটা থাকবে। এখন আমরা এই গুণফলকে আবার কত দিয়ে গুণ করব? 9 দিয়ে গুণ করব। 9 দিয়ে যদি আমি 0কে গুণ করি কত হবে? 0, 9 2 18, 18 8, হাতে থাকবে 1, 3 নং 27 আর 1 যোগ করলে হয় 8, 28, 28-এর 8, হাতে থাকবে 2। এখন আমি 9 দিয়ে যদি 0কে গুণ করি কত হবে? 0 আর হাতে 2 যোগ করলে 2, 4 নং 36, গুণন 10। এখন যদি আমি এটাকে 10 দিয়ে গুণ করি কত হবে? শুধু একটা 0 বেশি হবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, এখন দেখো আমাদের কত হইল? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 36,28,800, 36,28,800। তখন তাদের 10 বন্ধুর মধ্যে কয়েক বন্ধু যখন সমবায় এবং বিন্যাসের নিয়মটা জানলো, অঙ্কগুলো শিখলো, তখন তারা বুঝতে পারলো তারা 10 জন বন্ধু 36,28,800 ভাবে তারা বসতে পারবে ওই হোটেলে, উপায়ে বসতে পারবে। তাহলে তখন তারা চিন্তা করলো আমরা যদি ওই হোটেলে 10 জন বন্ধু যদি সমস্ত রকম ভাবে বসি তাহলে আমাদের লাগবে 36,28,800 দিন, অর্থাৎ এতদিন আমাদের বসতে এতদিন সময় লাগবে। প্রায় কত বছর? 10,000 বছর সময় লাগবে তাদের শুধু ওই এক এক দিন এক এক রকম ভাবে বসতে। তাহলে কি তাদের এই এক জীবনে সেই হোটেলে ওইভাবে এত রকম ভাবে বসে শেষ করা সম্ভব? তার আগে তো আমাদের কি জীবন প্রদীপ নিভে যাবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, তখন তারা কি করলো? সেই হোটেলে ফিরে খাওয়ার আশা ছেড়ে দিল। এটাই ছিল আমার আজকের গল্প। কেমন লাগলো গল্পটা তোমাদের? অবশ্যই ভালো লেগেছে। পরবর্তীতে তোমাদের জন্য আরো নতুন আর একটা গল্প নিয়ে আসবো, সারপ্রাইজ নিয়ে আসবো। চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের কি নিয়ে আলোচনা করব সে সম্পর্কে জানি। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 3-এর 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি তোমাদের আলোচনা করব। তাহলে চলো এখন আমি শুরু করি তোমাদের সঙ্গে আমার আজকের ক্লাস। দেখো, প্রথমে একের সংক্ষেপে উত্তর দাও। 1-এর 1, গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক কি? গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক কি? অনেক সময় আমরা যদি বলি সূত্র লেখো, খুব সহজে তোমরা সূত্র লিখতে পারো। গুণ্য, গুণক আর গুণফলের মধ্যে সম্পর্ক কি? এটা অনেক সময় আমরা কি একটু সব জিনিসই বুঝতে পারি না, তাই না? তাহলে সম্পর্ক কি? আসলে গুণ্য, গুণক ও গুণফল নির্ণয়ের যে সূত্রটা সেটাই হচ্ছে সম্পর্ক। এই গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ্য, গুণক, গুণ্য, গুণন, গুণক সমান হচ্ছে গুণফল। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, গুণ্য, গুণন, গুণক সমান হচ্ছে গুণফল। এটাই হচ্ছে গুণ্য, গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক। এখন বন্ধুরা দেখো, আরেকটা আমি তোমাদের সমস্যা দেখাচ্ছি। 43 দিয়ে একটা ফাঁকা ঘর আছে। 1 গুণন 100 সমান কত আছে? দেখো, একটা সংখ্যা দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 4,32,100 হলে এই ফাঁকা ঘরে কত হবে? দেখো, একটু চিন্তা করবা। গণিত হচ্ছে বুদ্ধির খেলা এবং চিন্তার খেলা। শুধু আমরা চিন্তা করলে কিন্তু এই জিনিসটা করতে পারবো। দেখো, আমাদের এখানে 2টা শূন্য আছে। আমরা যদি এই 100 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করি, প্রথমে আমাদের 2টা শূন্য হবে। 1 দিয়ে যদি আমরা 1কে গুণ করি কত হয়? 1 হয়। এখন 2 হইতে হলে 1-এর সাথে কত গুণ করতে হবে বন্ধুরা বলো তো? হ্যাঁ, 2 হইতে হলে 1-এর সাথে আমাদের কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে, তাই না? তাহলে আমরা কিন্তু 2 পেয়ে যাব। আর 3-এ 3, 4-এ 4 আমরা পাইলাম। তাহলে আমাদের ফাঁকা ঘরে কত বসতো? হ্যাঁ, ফাঁকা ঘরে হতো আমাদের কত? 2।
এই খালি ঘরে আমাদের 2 বসতো। খুব সহজ না বন্ধুরা? হ্যাঁ, খুব সহজে একটু আমরা চিন্তা ভাবনা করলে আমরা খুব সহজে সবগুলো প্রশ্নের উত্তরই পেয়ে যাব। এখন চলো আরেকটা সমস্যা দেখি। 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 500-কে গুণ করলে 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 500-কে গুণ করলে একক, দশক, শতক, হাজার অর্থাৎ 5500 হয়? 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 500-কে গুণ করলে 5500 হয়? এটা আমরা কিভাবে বের করব? যে 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা আমরা এই 500-কে গুণ করলে 5500 হবে? তাহলে চলো আমরা এটা কিভাবে বের করব একটু ব্যাখ্যা করি। তোমরা অন্য জায়গায় রাখ করে শুধু উত্তরটা লিখলেই হয়ে যাবে। তাহলে দেখো, এটা আমরা এখানে দেওয়া আছে 5500-কে গুণ করলে কত হবে, অর্থাৎ আমাদের এই কত হবে যে কোন অঙ্ক দ্বারা গুণ করিয়া এতকে গুণ করলে এই গুণ বের করতে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। অর্থাৎ এই গুণফলকে কি করতে হয়? গুণফলকে গুণ দ্বারা ভাগ করলে কিন্তু গুণক বের হয়ে যায়। তাহলে দেখো, আমরা এই গুণফলকে, এটা কিন্তু কি গুণ্যকে কি করব? ভাগ করব। ভাগ করলে যে সংখ্যাটা বাড়াবে সেটাই আমাদের উত্তরটা হয়ে যাবে। 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা, অর্থাৎ 2 অঙ্কের কথা বলেছে কোন সংখ্যা দ্বারা, এটা ভাগ করলে 2 অঙ্কটাই বের হবে। একটু ঘুরিয়ে পেঁচে দেওয়া হয়েছে। আমরা যদি এটাকে ভাগ করি কি করতে হবে? আমরা দেখো, সুবিধার জন্য তোমরা ইচ্ছা করলে রাগ করে করতে পারো, আবার এইভাবে করতে পারো। আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য এইভাবে নিয়ে এসেছি। এই 0 আর এই 0টা আমি কেটে দিলাম, তারপরে আবার এই 0টা আর এই 0 কেটে দিলাম। আমাদের থাকলো কত? আমাদের লবে থাকলো 55 আর হরে থাকলো 5। এখন যদি আমি 5 দিয়ে 55-কে ভাগ করি কত হবে? 5 11 55, তাই হয় না? হ্যাঁ। তাহলে দেখো, আমাদের যে উত্তরটা বের হলো কয় অঙ্কের? 2 অঙ্কের। 1 আর 2 দুটো অঙ্ক আছে। অঙ্ক কি সেটা তো আমরা জানি, 1 এবং 2 দুটা অঙ্ক আছে। সংখ্যা লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অঙ্ক। তাহলে আমরা 2 অঙ্ক পেয়ে গেলাম। এটার আমাদের উত্তর কত হবে? উত্তর হবে 11। উত্তর কত হলো আমাদের? 11। তাহলে 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 500-কে গুণ করলে 5500 হয়? 11 দিয়ে। এখন বন্ধুরা জানলাম ভাগ কি। আমরা এতদিন ধরে শুধু ভাগ করে আসছি, কিন্তু ভাগটা কি, তার সংজ্ঞা কি আমরা জানি? তাহলে চলো আমি তোমাদের একটা সংজ্ঞা দিয়ে আলোচনা করতেছি। দেখো, একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তা নির্ণয় করাকে ভাগ বলে। একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে সেটা নির্ণয় করাকেই কি বলা হয়? ভাগ বলা হয়। তোমরা একটু মনোযোগ দিয়ে সহকারে বোঝো। যেমন দেখো, এই 5500-কে আমরা কত দিয়ে ভাগ করেছিলাম? 500 দিয়ে ভাগ করেছিলাম। 5500-র মধ্যে 500 কতবার আছে? 11 বার আছে। কতবার আছে? 11 বার আছে। ঠিক এরকমই এই নিয়মটা হচ্ছে এটা। এই 5500-র মধ্যে 500 কতবার আছে? 11 বার আছে। ঠিক এখান থেকে দেখো, এইটার উদাহরণটা পেয়ে গেলাম। একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তা নির্ণয় করাকে ভাগ বলে। এখন চলো আমরা পাশে কি আছে দেখে নিই। ভাগশেষ নির্ণয়ের সূত্রটি লিখো। আমরা সবাই ভাজ্য, ভাগফল আর ভাজক নির্ণয়ের সূত্র খুব সহজেই বের করতে পারি, কিন্তু তোমরা অনেক সময় কি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও, ভাগশেষ নির্ণয়ের সূত্রটা আমরা কিভাবে লিখব। এটা তোমাদের বইয়ে সরাসরি দেওয়া নাই, এই জন্য তোমরা কি হও, এটা অনেক সময় ভুল করে ফেলো। তাহলে চলো আমরা দেখি ভাগশেষ নির্ণয়ের সূত্রটি আমরা কিভাবে বের করব। তোমরা যে প্রথমে যে সূত্রটা শিখেছ সেই সূত্র থেকেই এই সবগুলো সূত্র, কিন্তু এই একটা সূত্র থেকে আমরা সবগুলো সূত্র কি করতে পারবো? নির্ণয় করতে পারবো, শুধু যদি আমাদের এই একটা সূত্র মনে থাকে। আমরা জানি ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। এখান থেকে আমরা ভাজক, ভাগফল আর ভাগশেষ নির্ণয়ের সূত্রটা খুব সহজে নির্ণয় করতে পারি। তাহলে চলো আমি তোমাদের দেখাবো ভাগশেষ নির্ণয়ের সূত্রটা আমরা কিভাবে বের করব। আমরা গাণিতিক প্রতীক অধ্যায়ে কিছু নিয়ম শিখেছি। বাম পাশে এবং ডান পাশে যখন দুই পাশে আমাদের কোনো সংখ্যা বা কিছু থাকে তখন আমাদের কি করতে হয়? বা দিয়ে লিখতে হয়। দেখো, ভাজক গুণন ভাগফল, আমাদের সরল অঙ্কের নিয়ম অনুযায়ী আমাদের এই ভাজক আর এই ভাগফল এই দুটা কিন্তু ব্র্যাকেট দিলে সুবিধা হতো, তাই না বন্ধুরা? তাহলে আমাদের বুঝতে কি হতো? সুবিধা হতো। আমি এটাকে একটু ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম।
তাহলে আমাদের বুঝতে কি হবে, সুবিধা হবে। কারণ সরল অঙ্কের নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হতো, গুণের কাজটা আগে করতে হতো। এটাকে আমি ব্র্যাকেটে দিয়ে নিলাম, তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এই কাজটা করলাম। দেখো এখন আমরা কি করব, ভাগশেষ নির্ণয়ের সূত্রটি এখান থেকে বের করব। তাহলে আমরা এই ভাগশেষ কি করব, রেখে দিয়ে এই বাকিটা আমরা কি করব, ওই পাশে পার করে দেব। দেখো বা ভাগশেষ সমান কত হবে, আমাদের সমান চিহ্নের পরে যে সংখ্যাটা যে যা থাকবে সেটা কি করতে হবে, আগে লিখতে হবে। অর্থাৎ ভাজ্য আছে, ভাজ্য আমরা লিখে নেব। এখন দেখো ভাজক গুণন ভাগফল এই পাশে কি কি হিসেবে আছে, যোগ। যখন কোনো কিছু সামনে না দেওয়া থাকে তখন তার সামনে কি থাকে, যোগ চিহ্নটা থাকে। এই পাশে গেলে আমাদের কি হবে, বিয়োগ হয়ে যাবে। এই পাশে গেলে কিন্তু আমাদের বিয়োগ হয়ে যাবে। আমরা এই যোগ চিহ্ন, ভাগশেষের আগে যোগ চিহ্ন আছে, ধরে নেবো এখানেও যোগ চিহ্ন আছে, মাঝখানের এই গুণ চিহ্নটাকে কিন্তু এই জন্য আমি ব্র্যাকেটে আটকে দিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের দেখো ভাগশেষ নির্ণয়ের সূত্রটি আমরা এখান থেকে পেয়ে গেলাম খুব সহজে, তাই না বন্ধুরা? হ্যাঁ, ভাগশেষ সমান কি হচ্ছে, ভাজ্য বিয়োগ ভাজক গুণন ভাগফল। ওটা আমরা কি করব, ব্র্যাকেটে রাখবো। এইটাই হচ্ছে ভাগশেষ নির্ণয়ের সূত্র। এখন তোমরা সরাসরি উত্তরটা লিখতে পারো। উত্তর ভাগশেষ নির্ণয়ের সূত্রটি হলো ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণন ভাগফল। এটা ভাগশেষ নির্ণয়ের সূত্র আমরা পেয়ে গেলাম। এখন 6 কি আছে, চলো। ঐকিক নিয়মে দাম নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হয়, ঐকিক নিয়মে দাম নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হয় আমাদের, আমরা যে ঐকিক নিয়মে যে সমস্যার সমাধান করা শিখেছি, অঙ্কগুলো শিখেছি, সেখানে আমাদের দাম নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হয়, প্রথমে দেখো উত্তর, ঐকিক নিয়মে দাম নির্ণয় করতে হলে যতটির দাম দেওয়া থাকে তা থেকে প্রথমে আগে একটি দাম বের করতে হয়, তাই না বন্ধুরা? হ্যাঁ, দেখো ঐকিক নিয়মে দাম নির্ণয় করতে হলে যতটির দাম দেওয়া থাকে প্রথমে তা থেকে একটির দাম বের করতে হয়। যেমন দেখো একটা উদাহরণ আমি তোমাদের দিই, 4টি খাতার দাম 48 টাকা হলে 3টি খাতার দাম কত? 4টি খাতার দাম দেওয়া আছে 48 টাকা, মোট দাম দেওয়া আছে দেখো 48 টাকা 4টি। এখন আমাদের 3টি খাতার দাম বের করতে হবে। যদি আমরা 3টি খাতার দাম বের করি, কিভাবে বের করবো, আগে আমাদের কি করতে হবে, একটি খাতার দাম বের করতে হবে, একটি খাতার দাম বের করতে হবে। 4টি খাতার দাম যদি 48 টাকা হয়, 4টি খাতার দাম 48 টাকা, একটি খাতার দাম কি হবে, কম হবে। কম হলে কি করতে হয়, ভাগ করতে হয়। দেখো 48 ভাগ হবে 4 টাকা, 48কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হয়, 12 টাকা। এখন কিন্তু আমরা খুব সহজে 3টি খাতার দাম বের করতে পারবো। 3টি খাতার দাম কত হবে, 12 গুণন 3 টাকা, 3 12 কত হলো, 36 টাকা। উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। অর্থাৎ ঐকিক নিয়মে কোনো কিছুর দাম নির্ণয় করতে হলে যতটির দাম দেওয়া থাকবে তা থেকে প্রথমে আগে একটির দাম আমাদের বের করতে হবে। যদি আমরা একটির দাম না বের করি তাহলে কখনোই আমরা কোনো কিছুর দাম বের করতে পারবো না, আমাদের ভুল হবে। এখন বন্ধুরা দেখি আমি 7-এ কি আছে, 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য 71। দেখো কয়টা চেয়ার আছে, 6টি চেয়ার আছে, আর টেবিল আছে কয়টি, 4টি। 6টি চেয়ার আর 4টি টেবিলের মূল্য 71 দেওয়া আছে কত টাকা, 9570 টাকা। 71 দেওয়া আছে 9570 টাকা। একটি চেয়ারের মূল্য এখানে দেওয়া আছে 625 টাকা। যদি তাই হয় তাহলে বলছে একটি টেবিলের মূল্য কত হবে, তা গাণিতিক বাক্যে প্রকাশ করো। একটি টেবিলের মূল্য কত হবে সেটাকে গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে চলো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করি, গাণিতিক বাক্য। এখন দেখো আমাদের 6টি চেয়ার আর 4টি টেবিলের 71 কত টাকা দেওয়া আছে, 9570 টাকা। আমরা এটা আগে কি করব, মোট মূল্যটা আমরা লিখে নিব। 9570 টাকা মোট মূল্যটা দেওয়া আছে। এখান থেকে দেখো কিসের মূল্য দেওয়া আছে, চেয়ারের মূল্য। চেয়ারের মূল্য কত দেওয়া আছে, 625 টাকা দেওয়া আছে, 625 টাকা দেওয়া আছে। আমাদের কি করতে হবে, এই মোট মূল্য থেকে যেহেতু চেয়ারের মূল্য দেওয়া আছে, চেয়ারের মূল্যটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। মোট মূল্য থেকে চেয়ারের মূল্য যদি আমরা বিয়োগ করি আমাদের টেবিলের মূল্য বের হবে। কিন্তু দেখো চেয়ারের মূল্য, একটি চেয়ারের মূল্য কত দেওয়া আছে, 625 টাকা। একটি চেয়ারের মূল্য দেওয়া আছে 625 টাকা। চেয়ার কয়টি, 6টি। তাহলে এই 6টি চেয়ারের মূল্য বের করতে হলে কি করতে হতো, গুণ করতে হতো। তাহলে কত হতো, 625 গুণন কত হতো, 6। এখন দেখো এখানে যেহেতু গুণের কাজটা আগে করতে হবে, আমাদের এটা কি করতে হবে, একটা ব্র্যাকেটের মধ্যে বন্ধ করে দিতে হবে। আমি করে দিলাম, এখানে একটা ব্র্যাকেটে বন্ধ করে দিলাম। যেহেতু এই কাজটা করার পরে তারপরে আমাদের বিয়োগ করতে হবে, তাই আমি আবার কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আমাদের চেয়ারের মূল্যের এই কাজটা করার পরে আমাদের কি করতে হবে, সেখান থেকে বাদ দিতে হবে
মোট মূল্য থেকে চেয়ারের মূল্য বাদ দিলে আমরা টেবিলের মূল্যটা পেয়ে যাব। কিন্তু কয়টা টেবিলের মূল্য পাবো? 4টি টেবিলের মূল্য পাবো। কয়টা টেবিলের মূল্য? 4টি। কিন্তু শর্ত বলছে কয়টা টেবিলের? একটি টেবিলের। যখন 4টি টেবিলের মূল্য পাওয়া যাবে সেখান থেকে একটি টেবিলের মূল্য বের করতে হলে কি করতে হতো? ভাগ করতে হতো। তাহলে আমাদের এখানে হবে ভাগ কয়টা টেবিল ছিল? 4। তাহলে 4 হয়ে যাবে। এই হলো আমাদের গাণিতিক বাক্যের প্রকাশ। আমরা খুব সহজে পেয়ে গেলাম। গাণিতিক বাক্যে প্রকাশের মাধ্যমে কিন্তু সমস্যার সমাধানও খুব সহজেই হয়ে যায়। এখন 8, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি কি জানি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলো তো? 1 লেখে 4টা শূন্য হবে। অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 5 হইতে হবে। 5টা অঙ্ক থাকতে হবে। প্রথম অঙ্কটা হয় 1, আর 1-এর পরে কয়টা শূন্য দিতে হবে? 4টা। দেখো আমি দিয়েছি 1-এর পরে কয়টা শূন্য দিয়েছি? 4টা। কি বলছে? আগের সংখ্যাটি কত? আগের সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? আমাদের হইল কত? একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 10,000। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000। এর আগের সংখ্যাটি বের করতে হলে আমাদের কত হয়? 1 বিয়োগ করতে হয়। যদি আমরা 1 বিয়োগ করি, প্রথমে শূন্যকে আমাদের কত ধরতে হবে? 10। 10-এর থেকে 1 বাদ দিলে 9, আবার হাতে থাকবে 1, এই শূন্যকে ধরবো আমরা 10। 10-এর থেকে 1 বাদ দিলে কত হবে? 9। আবার কি হবে? শূন্যকে 10 ধরার জন্য হাতে 1 থাকবে, সেই 1 আবার কি করবো? এই শূন্য থেকে বিয়োগ করবো, শূন্যকে আবার 10 ধরতে হবে, 9। আবার এই শূন্যকে 10 ধরার জন্য হাতে 1 থাকবে, কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 10-এর থেকে 1 বিয়োগ করলে হবে 9। এখানে শর্টকাটে আর একটা পদ্ধতিতে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আগের সংখ্যাটি কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি কি? 1 লেখে 4টা শূন্য। আগের সংখ্যাটি হবে যে কয়টা শূন্য হয় সে কয়টা 9 হয়। এটা শর্টকাট পদ্ধতি। এমনি মুখে মুখে হিসাব না করে বের করার নিয়ম হচ্ছে, তোমরা মনে রাখবা যে কয়টা শূন্য থাকবে আগের সংখ্যাটি হয় সে কয়েকটা 9, অর্থাৎ বৃহত্তম সংখ্যা হয় 1 কম। ধন্যবাদ বন্ধুরা। এখন দেখো উত্তর হবে তাহলে আমাদের কত? 9,999 হচ্ছে আগের সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক। এখন দেখো 9 নাম্বার। সাধারণ সরল অঙ্কে বন্ধনীর আগে যেখানে কোনো চিহ্ন থাকে না সেখানে কি করতে হবে? সাধারণ সরল অঙ্কে বন্ধনীর আগে যেখানে কোনো চিহ্ন থাকে না সেখানে কি করতে হবে? দেখো সাধারণ সরল অঙ্কে বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে গুণ করতে হবে। হয়, এটা হচ্ছে সাধারণ সরল অঙ্কে বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। চলো, যেমন দেখো একটা আমি উদাহরণ তোমাদের দিয়ে দিলাম। এখানে দেওয়া আছে 16, সেকেন্ড ব্র্যাকেট আছে 16 বিয়োগ প্রথম বন্ধনী দিয়ে 3 গুণন 4 আছে। নিয়ম অনুযায়ী আমাদের আগে কিসের কাজ করতে হবে? আমাদের আগে এই বন্ধনের কাজ করতে হবে। বন্ধনী কি হবে? উঠে যাবে। 3 আর 4 গুণ করলে কত হবে? 12। কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এখন দেখো আমরা যদি বিয়োগ করি আমাদের কি হবে? সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে। 16 থেকে যদি আমরা 12 বাদ দেই কত হবে আমাদের? 4। যেহেতু এখন বন্ধনী উঠে যাবে, 2 এর আগে কোনো চিহ্ন নাই, তাহলে কি চিহ্ন দিতে হবে? গুণ চিহ্ন, অর্থাৎ গুণের কাজ করতে হয়। আমরা জানি এর দিতে হয়, এর মানে গুণের কাজ। 4 × 2 = 8, গুণ চিহ্ন দিলেও হয়। এই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ গুণের কাজ করতে হয় এখানে এভাবে। এখন 10, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত? ঠিক আগেরটার মতো। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9টা 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা 9। তারপরে সংখ্যা কি করতে হবে? শুধু 1 যোগ করতে হবে। যদি আমরা 1 যোগ করি কি হবে? 9 এর আগে 10, 10-এর 0 হাতে থাকে 1, 1 আবার 9, 10, 10-এর 0 হাতে থাকে 1, আবার ঠিক 10-এর 0 হাতে থাকে 1, 1 আর 9 10-এর 0 হাতে থাকে 1, আবার 10-এর 0 হাতে থাকবে 1। ঠিক একইভাবে আমরা যদি এটা যোগ করি আমাদের যোগফল হচ্ছে কত? 9 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত হলে দেখো তো? 1, 2, 3, 4, 5 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 100 কোটি। 100 কোটি। এটা শর্টকাট নির্ণয়ের পদ্ধতি হচ্ছে উত্তর 100 কোটি। শর্টকাট নির্ণয়ের পদ্ধতি হচ্ছে তোমরা মনে রাখবা সহজ উপায়ে, যে কয়টা 9 থাকবে সেই কয়টা 0 দিয়ে তার আগে 1 বসাতে হবে। দেখো কয়টা 9 ছিল? 9টা 9, তার আগে শুধু 1 বসায় 9টা 0 দিয়ে দিতে হবে। তাহলে আমরা খুব সহজে উত্তরটা পেয়ে যাব। এখন বন্ধুরা বাড়ির কাজ, সংক্ষেপে উত্তর দাও। তোমরা ঝটফট এই কয়েকটা বাড়ির কাজ স্ক্রিনশট দিয়ে নাও।
গাণিতিক বাক্যে বন্ধনী থাকলে কি করতে হয়? গাণিতিক বাক্যে বন্ধনী থাকলে কি করতে হয়? 2, একটা সরল অঙ্ক দেওয়া আছে, এত সমান কত? তোমরা এটা সমাধান করবা। 3, এক ব্যক্তির দৈনিক আয় 500 টাকা হলে 100 বছরের আয় কত? 4, রিমি 25টি চকলেট 50 টাকা দিয়ে কিনতে পারে, সে 90 টাকা দিয়ে কতটি চকলেট কিনতে পারবে? রিমি 25টি চকলেট 50 টাকা দিয়ে কিনতে পারে, সে 90 টাকা দিয়ে কতটি চকলেট কিনতে পারবে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল কত হবে? বন্ধুরা, তোমরা ঝটপট তুলে নাও। তোমরা সবাই এই 5টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখে আমার ক্লাসের কমেন্ট বক্সেও পাঠাতে পারো এবং মেসেঞ্জার গ্রুপেও পাঠাতে পারো। তোমরা ঝটপট তুলে নাও, এটা তুলে মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিবা। যেহেতু তোমাদের পিএসসি অনলাইন থেকে একটা মূল্যায়নের ব্যবস্থা করা হচ্ছে, তোমরা এই কয়দিন আমাদের সঙ্গেই থাকো, ক্লাসের সঙ্গে থাকো। এতদিন যে ক্লাস করেছিল তার উপরই একটা ছোট্ট মূল্যায়ন হবে, ভয়ের কিছু নেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।